স্যার স্যার ওটা তো অন করা ছিল স্যার, চলে গেছে স্যার। স্যার ভিডিওটা স্যার আগে থেকে অন করা ছিল স্যার, ওটা নিয়ে একটা ভিডিও হয়ে গেছে। কালকে যত পড়েছিলাম মানে চাহিদার নির্ধারণকারী বিষয়গুলোকে পড়েছিলাম, তাই তো? হ্যাঁ স্যার। কি কি বলেছিলাম চাহিদা নির্ধারণ? দ্রব্যের দাম, অন্যান্য সংশ্লিষ্ট দ্রব্যের দাম, ব্যক্তির আয় ও সম্পদ, ব্যক্তির রুচি ও পছন্দ, অন্যান্য অন্যান্য সামাজিক কারণ। দ্রব্যের দাম। দ্রব্যের দাম। 2 হচ্ছে স্যার অন্যান্য সংশ্লিষ্ট দ্রব্যের দাম। ব্যক্তির আয় ও সম্পদ। দ্রব্যের দাম। 3 হচ্ছে ব্যক্তির আয় ও সম্পদ। আমি শর্টে লিখছি, হ্যাঁ ঠিক আছে। তারপরে ব্যক্তির আয় ও পছন্দ, রুচি ও পছন্দ। রুচি ও পছন্দ। অন্যান্য সামাজিক স্যার কারণ। 5 স্যার অন্যান্য সামাজিক কারণ। 5 হচ্ছে অন্যান্য সামাজিক কারণ। এবারে ধর যে আমি এমন একটা পৃথিবীতে বাস করি যে পৃথিবীতে দুটো মাত্র দ্রব্য আছে। কি বললাম? আমি এমন একটা পৃথিবীতে বাস করি যেখানে দুটো মাত্র দ্রব্য আছে, ঠিক আছে? ধরে নিচ্ছি দুটি দ্রব্য আছে। দ্রব্য দুটোর একটার নাম এক্স আর একটার নাম ওয়াই। হতে পারে, বলতে পারি যে একটা খাদ্য আর একটা বস্তু, এরকম দুটো। একটা পুরো আলোচনাটাকে সিম্পলিফাই করার জন্য, সরল করার জন্য এটা করছি আমি, ঠিক আছে? এটাকে আরো আলোচনাটাকে বাড়ানো যায়, কিন্তু আমি 11এই অতটা তোদের দিতে চাইছি, খুব সিম্পল ওয়েতে আলোচনা করার জন্য বলছি। এবং এই এক্স আর ওয়াই দুটো দ্রব্য এরা পরস্পরের সঙ্গে সম্পর্কিত, মানে একটা একই ধরনের উপকারিতাই মোটামুটি এগুলো দেয় ইত্যাদি ইত্যাদি, যেগুলো আমরা বলেছিলাম সম্পর্কে। আর এক্স দ্রব্যের যে দাম সেটাকে আমি বলছি পি এক্স, আর ওয়াই দ্রব্যের দামটাকে বললাম পি ওয়াই। পি পায়ের তলায় এক্স বসে আছে, পি ওয়াইটা পায়ের তলায় বসে আছে, ঠিক আছে? এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট। পায়ের তলায় যেটা বসে থাকে সেটাকে বলে সাবস্ক্রিপ্ট, মাথার উপরে থাকে সুপারস্ক্রিপ্ট করে। হ্যাঁ, জাস্ট ওটাকে চিহ্নিত করার জন্য। তোরা যেহেতু মানে আমরা সাধারণত কীভাবে চিহ্নিত করি, এই যে দামটাকে পি বলছি, কেন বলছি দামটা পি বলছি, মানে দাম প্রাইস, সে প্রাইসের প্রথম লেটারটাকে নিয়ে নিচ্ছি পি, তাই তো? এবার দুটো দাম যেহেতু বলছি, দুটোকেই যদি পি বলি তো গোলমাল হয়ে যাবে, এই জন্য একটাকে বললাম পি এক্স, একটাকে বললাম পি ওয়াই। এই যে বলছিলাম যে এই যে আয় ও সম্পদ, এই আয় ও সম্পদ, ব্যক্তির আয় ও সম্পদ, এটাকে আমি আয় ও সম্পদ, এটাকে আমি ওয়াই দিয়ে চিহ্নিত করব। ওয়াই, ঠিক আছে? ওয়াই দিয়ে চিহ্নিত করব। আর এই যে অন্যান্য সামাজিক কারণ, এই যে অন্যান্য সামাজিক কারণের মধ্যে বলেছিলাম যে কত টাকা বিজ্ঞাপন ব্যয় হচ্ছে, বাড়িতে কতজন আছে, বাচ্চা ছেলে আছে, ফ্যামিলি মেম্বার কত, বা বাড়িতে বয়স্ক লোকের সংখ্যা কত, এই যে সমস্ত কিছু নিয়ে আমি একটা বলে দিলাম, এগুলো হচ্ছে এস, ঠিক আছে? তাহলে এই যে এক্স দ্রব্যের চাহিদা, সেটাকে যদি আমি কিউ এক্স বলি বা যদি আমি ডি এক্স বলি, এক্স দ্রব্যের চাহিদাকে আমি বললাম ডি এক্স, ডি মানে ডিমান্ড, ডিমান্ড থেকে ডি, যদি ডি এক্স বলি, তাহলে সেই ডি এক্সটা এইগুলোর উপর নির্ভরশীল। দ্রব্যের দাম, অন্যান্য দ্রব্যের দাম, আয় ও সম্পদ, অন্যান্য সামাজিক কারণ, এগুলোর উপর নির্ভরশীল। তাহলে এই যে জিনিসটাকে আমি যে অপেক্ষক যখন বুঝিয়েছিলাম, তখন আমি এই অপেক্ষকের ধারণা যেটা দিয়েছিলাম, এই যে পারস্পরিক চলরাশিগুলোর মধ্যে পারস্পরিক যে নির্ভরশীলতা, সেই নির্ভরশীলতাগুলোকে যদি আমি অঙ্কের ভাষায় প্রকাশ করি, তাহলে কীরকমভাবে দেখবে এটা? dx is a function of px
বাই ওয়াই এক্স। ঠিক আছে, দ্রব্যের এক্স দ্রব্যের চাহিদা কার কার উপর নির্ভর করে? দ্রব্যের দাম, অন্যান্য দ্রব্যের দাম, ইনকাম, আয় এবং সম্পদ, অন্যান্য সামাজিক কাজ। বুঝে গেল ব্যাপারটা? ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস এখানে তাহলে একটু কনফিউজিং হচ্ছে, সেটা হচ্ছে এখানে দ্রব্যটা ওয়াই বলছি, আয় ও সম্পদ ওয়াই বলছি, এটাকে ওয়াই না বলে তোমরা আই বলবে। ঠিক আছে, তাহলে এটা আই, তাহলে আরো কনফিউশনটা থাকবে না। ইনকাম, আই মানে ইনকাম আর কিছু। ঠিক আছে, তো এই দ্রব্যের চাহিদা কার কার উপর নির্ভর করে? না, দ্রব্যের নিজস্ব দাম, দ্রব্যের দাম হলো, অন্যান্য দ্রব্যের দাম হয়েছে, আয় ও সম্পদ হয়েছে, অন্যান্য সামাজিক কাজ। সব ঠিকঠাক হলো? রুচি আর পছন্দটা বাদ চলে গেল, তাই তো? কেন বাদ গেল বলতো? স্যার ভুল করে বলেছে। স্যার নিশ্চয়ই ভুল করেছে, তাহলে রুচি পছন্দ বাদ যাবে কেন? অনেক বইতে আছে রুচি পছন্দটাকে এর মধ্যে ঢুকিয়ে দেওয়া আছে, অনেক বইতে আছে, আমি দেখেছি। কিন্তু খেয়াল কর, এই যে ধর দ্রব্যের দাম, এই যে ধর অন্যান্য সংশ্লিষ্ট দ্রব্যের দাম, আয়, সম্পদ ইত্যাদি, এই যে জিনিসগুলো, এইগুলো সবকটাই কিন্তু সংখ্যা দিয়ে পরিমাপযোগ্য। দ্রব্যের দাম কত? 5 টাকা। অন্যান্য দ্রব্যের দাম কত? 10 টাকা। ঠিক আছে, আয় কত? মাসে 50,000 টাকা। বুঝতে পারলো? কিন্তু এই যে ব্যক্তির রুচি এবং পছন্দ, এই ব্যক্তির রুচি এবং পছন্দকে সংখ্যা দ্বারা পরিমাপ করা যায় না। আমি কি বলতে পারবো যে এই ওই যে বাড়ির ওপাড়ার যে রামবাবু আছে, তার রুচি হচ্ছে 10 একক? বলা যায় না। এটা একদম পুরো মানসিক ব্যাপার, প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা, তার ফলে কোনো নির্দিষ্ট এককের মাধ্যমে বা সংখ্যা দিয়ে এটাকে প্রকাশ করা যাবে না। সেই জন্য এই রুচি আর পছন্দটা, এই বাকিগুলো হচ্ছে চলরাশি। দ্রব্যের দাম, সংশ্লিষ্ট দ্রব্যের দাম, আয়, সম্পদ, অন্যান্য সামাজিক কারণের মধ্যে অনেক কিছু আছে, এগুলো হচ্ছে সব চলরাশি। ঠিক আছে, বা ভ্যারিয়েবল। কিন্তু এই যে ব্যক্তির রুচি ও পছন্দ, এটাকে বলে অ্যাট্রিবিউট। আমি অ্যাট্রিবিউটের বাংলা জানি না, যেটা পরিবর্তন হয় কিন্তু সেটাকে সংখ্যা দ্বারা পরিমাপ করা যায় না। আমি যখন অপেক্ষক পড়িয়েছিলাম, আমি যখন অপেক্ষকের ধারণা দিয়েছিলাম y is a function of x, এরকম ধরনের অপেক্ষকের যখন ধারণা দিয়েছিলাম, বা যখন বলেছিলাম y is a function of x and z, এরকম যখন অপেক্ষকের ধারণা দিয়েছিলাম, তখন আমি বলেছিলাম এইটা হচ্ছে পরাধীন চলরাশি, এই ব্র্যাকেটের ভেতরে যেগুলো আছে সেগুলো হচ্ছে স্বাধীন চলরাশি। তার মানে এই অপেক্ষকের মধ্যে যা কিছু আসবে সেগুলো সব চলরাশি, এগুলো কিন্তু অ্যাট্রিবিউট নয়। অ্যাট্রিবিউট এই চলরাশি এই অপেক্ষকের মধ্যে আসবে না। যেহেতু অ্যাট্রিবিউট অপেক্ষকের মধ্যে আসবে না, সেই জন্য এই যে রুচি এবং পছন্দ, এই রুচি আর পছন্দটা সরাসরি এই অপেক্ষকের মধ্যে আমি নিয়ে আসতে পারবো না। কিন্তু ওই ব্যক্তির রুচি এবং পছন্দ যে অ্যাট্রিবিউটটা, সেটা এই যে বি অপেক্ষক, এই অপেক্ষকের প্রকৃতি নির্ধারণ করবে। কেমন দেখতে হবে, সেটা কেমন হবে, এটা তো একটা ব্যক্তির চাহিদার অপেক্ষক, সেই চাহিদা অপেক্ষকটা ঠিক কেমন, সেটা নির্ধারক হিসেবে কিন্তু এই ডি অপেক্ষকটা এর ভেতরে থাকবে না, কিন্তু বাইরে থেকে এই অপেক্ষকটাকে প্রভাবিত করবে। বুঝতে পারলাম ব্যাপারটা? এই যে অপেক্ষকটা আমি লিখলাম, এই অপেক্ষকটাকে বলে চাহিদা অপেক্ষক। কি বলে? চাহিদা অপেক্ষক বা ডিমান্ড ফাংশন। কি বলে? চাহিদা অপেক্ষক বা ডিমান্ড ফাংশন। বুঝতে পেরেছি? বুঝবো? ঠিক আছে, তবে চাহিদা অপেক্ষকটা কি? চাহিদা অপেক্ষক আর কিছুই নয়। চাহিদা অপেক্ষক হলো কোনো দ্রব্যের চাহিদা এবং সেই দ্রব্যের চাহিদার নির্ধারকগুলোর মধ্যে যে গাণিতিক সম্পর্ক আছে, সেই গাণিতিক সম্পর্কটাই হচ্ছে চাহিদা অপেক্ষক। ঠিক আছে, আমি দেখালাম যে যদি আমি ধরে নিই এক্স দ্রব্য ইত্যাদি ইত্যাদি,
তাহলে সেই এক্স দ্রব্য ধরে আমার একটা চাহিদা অপেক্ষক আমি আঁকলাম বা লিখলাম, সেটা এরকম দেখতে, যার মধ্যে দ্রব্যের দাম থাকবে, অন্যান্য দ্রব্যের দাম থাকবে, লোকের ইনকাম থাকবে, অন্যান্য সামাজিক কারণ থাকবে, এবং রুচি আর পছন্দটা অপেক্ষকের ভিতরে না ঢুকেও অপেক্ষকটাকে প্রভাবিত করবে। এটাই তো আমি বললাম, ঠিক আছে? তো এটা হচ্ছে চাহিদা অপেক্ষক। হতে পারে যদি আমার একাধিক দ্রব্য থাকে, মানে দুইয়ের বেশি যদি দ্রব্য থাকে, তাহলে সেই দ্রব্যের দামগুলো এখানে চলে আসবে, ঠিক আছে? এই পিওয়াই এর পরে ওই দ্রব্যের দামগুলো চলে আসবে। একটা এখানে অন্যান্য দ্রব্য বলতে অন্যান্য দ্রব্যের দাম বলতে একটাকে বোঝাতে হচ্ছে, তখন আরো গুলো আসবে, ঠিক আছে? এইভাবে এটা চেঞ্জ হবে, মানে কিন্তু মোটামুটি এইটা হচ্ছে চাহিদা অপেক্ষকের একটা, ঠিক আছে? এবার এই চাহিদা অপেক্ষকটাকে আমি নিলাম কেন, কেন করবো? এটা করার কারণ হচ্ছে, এবার আমরা যেটা দেখব বা দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে এই যে চাহিদার নির্ধারক যে বিষয়গুলো আছে, সেই চাহিদার নির্ধারক বিষয় মানে কি? নির্ধারক বিষয় মানে হচ্ছে এই বিষয়গুলোর পরিবর্তনের সঙ্গে সঙ্গে চাহিদার পরিবর্তন হবে, ঠিক? এবার আমার প্রশ্নটা হচ্ছে কিরকম ভাবে পরিবর্তনটা হবে, সেটাই দেখব। সেটা দেখার জন্যই কিন্তু আমি অপেক্ষকের আকারে এদেরকে লিখলাম। মানে দ্রব্যের দাম পরিবর্তিত হলে চাহিদার কি পরিবর্তন হবে, অন্যান্য দ্রব্যের দাম পরিবর্তন হলে চাহিদার কি পরিবর্তন হবে, লোকের ইনকামের পরিবর্তন হলে চাহিদার কি পরিবর্তন হবে, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে? কিন্তু মুশকিল হচ্ছে এই সবকটা, এই চাহিদা নির্ধারকের সবকটাকে যদি আমি পরিবর্তন ঘটাই, তার প্রভাব এই যে চাহিদার উপর খুব জটিলভাবে পড়বে, আমি আলাদা করতে পারবো না। এর মধ্যে কোনোটার বাড়া কমার জন্য চাহিদা বাড়বে বা কমবে এরকম হবে তো? তাহলে ধর আমি বলছি কথার কথা, ধর এই বীজের দাম বেড়ে গেল, মানে দ্রব্যের নিজস্ব দাম বেড়ে গেল, তাহলে চাহিদা কমবে। আবার এই অন্যান্য দ্রব্যের দাম বাড়লে কি হবে? চাহিদা কমার, মানে চাহিদা বেড়ে যাওয়ার কথা। তাহলে এইটা দুটোই যদি বাড়ে তখন কি হবে? এটা কতটা চাহিদার উপর তার কোনটার প্রভাব কি অনুভব করলো, ব্যাপারটা খুব জটিল, আমি বুঝতে পারবো না। তো সেই জন্য আমরা এবার কি করবো, এই প্রত্যেক কটা বিষয়কে আলাদা আলাদা করে আলোচনা করার জন্য যখন যে বিষয়টাকে নেব, ধরে নেব সেটা বাদে বাকি যে বিষয়গুলো আছে, বাকি যে চাহিদা নির্ধারণ করার বিষয়গুলো আছে, সেগুলো অপরিবর্তিত আছে, ঠিক আছে? তো আমি ধরে নিলাম প্রথমে যে দাম, বা আমি শর্টেই লিখি, এক্স ছাড়া, মানে দ্রব্যের নিজস্ব দাম ছাড়া অন্যান্য নির্ধারকগুলি অপরিবর্তিত আছে। দ্রব্যের দামের একমাত্র পরিবর্তন হচ্ছে দ্রব্যের দাম ছাড়া বাকি যে বিষয়গুলো আছে তার কোনো পরিবর্তন হচ্ছে না। যেই মুহূর্তে এই ঘটনাটা ঘটলো, সেই মুহূর্তে এই যে অপেক্ষকটা, এই অপেক্ষকের এই যে বিষয়গুলো আছে, সেগুলো আর চলরাশি রইল না, কেন সেগুলো তো পরিবর্তন হচ্ছে না, তাহলে চলরাশি কি করে থাকবে? আর চলরাশি যদি না থাকে তাহলে এর মধ্যে রেখে মানে হয় না কিছু। তাহলে তখনই এই যে অপেক্ষকটার পরিবর্তিত আকার, সেটা কি দাঁড়ালো? দ্রব্যের দাম একমাত্র চাহিদা নির্ধারক বিষয় হলো বিষয়টা। এবার আমি কোনো একজন লোককে ডাকবো, কোনো একজন লোকের সঙ্গে কথা বলছি, যার চাহিদাটাকে আমি দেখব। ধরা যাক সুস্মিতার কথা বলছি, সুস্মিতাকে জিজ্ঞেস করলাম, আর জিজ্ঞেস করে করে আমি এই তালিকাটা করব, ঠিক আছে? সুস্মিতা বল, এই পেনটার দাম যদি 2 টাকা হয়, পেনটার একটার দাম যদি 2 টাকা হয়, তাহলে তুই এই পেনটার কতগুলো কেনবার ইচ্ছে আছে? তুই 2 টাকা দাম, সে 10টা। দামটা আর একটু বাড়ালাম, ধরা যাক এটার দাম হলো 2.5 টাকা, তখন তাহলে কতগুলো কিনবি? তখন থেকে স্যার 8টা কিনবো। 8টা কিনবো। দামটা যদি 5 টাকায় পৌঁছয় তাহলে কতগুলো কেনার ইচ্ছে আছে? স্যার 5টা। 5টা। আচ্ছা, দামটা আর একটু বাড়লো, 7 টাকা হলো, কতগুলো কেনার ইচ্ছে আছে? স্যার 2টো। 10 টাকা যদি হয়? একটা। 15 টাকা যদি হয়?
পেনটার দাম যদি 15 টাকা হয় তাহলে সে একটা কিনবো। 20 টাকা হবে, সে কিনবো না। কিনবি না মানে 20 টাকা হয়ে গেলে আর কেনার কোনো ইচ্ছে নেই, তাই তো? 15 থেকে বাড়লে কত কিনবো, তাই তো? বেশ, এখানে আমি একটা ট্রেন দেখতে পাচ্ছি। এখানে কিন্তু অন্য কিচ্ছু আমি কনসিডার করি, আমি শুধু কনসিডার করেছি দ্রব্যের দাম আর তার চাহিদা। এর বিকল্প দ্রব্যের দাম কি, সুস্মিতার ইনকাম কি, এসব কিচ্ছু জিজ্ঞেস করিনি আমি, এসব কোনো কনসিডারেশনের মধ্যে নেই। তাহলে এখানে যে চার্টটা, যে তালিকাটা আছে, সেই তালিকাটাতে যেটা আছে সেটা কোনো একটা দ্রব্যের দাম এবং তার সম্ভাব্য চাহিদা, ওই ব্যক্তির সম্ভাব্য চাহিদা, এই তালিকাটাকে বলে চাহিদা তালিকা। ঠিক আছে, এই তালিকাটাকে নিয়ে গিয়ে সরাসরি আমি গ্রাফ করতে পারি। এইরকম যদি আমি গ্রাফটাকে করতে পারি, এদিকে আমি দ্রব্যের দাম দিলাম, এদিকে আমি চাহিদা দিলাম। এখানে দামটাকে এখানে 2 টাকা দাম, তার চাহিদা হচ্ছে 10 একক জায়গায় থাকে, এরকম কিছু এটা করতে পারি। গ্রাফ দেওয়া হলে খুব সহজে এটা করা যাবে তো? বাট আমার প্রশ্নটা হচ্ছে, তাহলে যদি আমি গ্রাফটা করি, গ্রাফটা কেমন হবে? অর্থাৎ এই দাম এবং চাহিদার মধ্যে সম্পর্কটা কিরকম? দামটা বাড়ার সঙ্গে সঙ্গে চাহিদাটা কি হচ্ছে? দামটা বাড়ার সঙ্গে সঙ্গে চাহিদাটা কমছে। উল্টো দিক থেকে যদি দেখি, দাম যখন কমছে চাহিদা তখন বাড়ছে, মানে দাম এবং চাহিদার মধ্যে একটা বিপরীতমুখী সম্পর্ক আছে, রাইট? একটা বিপরীতমুখী সম্পর্ক আছে, বুঝে গেল? তাহলে আমি কি দেখলাম, দাম এবং চাহিদার মধ্যে একটা বিপরীতমুখী সম্পর্ক আছে, ঠিক আছে তো? বিপরীতমুখী সম্পর্ক যদি থাকে, তাহলে এই যে গ্রাফটা, এই তালিকা থেকে যে গ্রাফটা করব, সেই গ্রাফটা এইরকম দেখতে হবে। ঋণাত্মক ঢালযুক্ত একটা রেখা করেছিলাম, বিপরীতমুখী সম্পর্ক, ঋণাত্মক ঢালযুক্ত রেখা, বুঝতে পারলাম? তাহলে আমি যেটা পেলাম, যদি এইরকম একটা কন্ডিশন দেওয়া হয় যে পিএক্স মানে দ্রব্যের দাম ছাড়া অন্যান্য নির্ধারকগুলি অপরিবর্তিত আছে, তাহলে পিএক্সটাকে বাড়লে, অর্থাৎ দ্রব্যের দাম বৃদ্ধি পেলে দ্রব্যের চাহিদা হ্রাস পায়। আবার দ্রব্যের দাম যদি হ্রাস পায়, তাহলে দ্রব্যের চাহিদা বৃদ্ধি পাবে। কি বললাম আমি? যদি অন্যান্য দ্রব্যের দাম ছাড়া অন্যান্য চাহিদা নির্ধারকগুলি অপরিবর্তিত থাকে, তাহলে দ্রব্যের দাম বাড়লে তার সেই দ্রব্যের চাহিদা কমে, দ্রব্যের দাম কমলে সেই দ্রব্যের চাহিদা বাড়ে। এর ব্যতিক্রম আছে, সাধারণত এই ঘটনাটা ঘটে, তাই তো? এই যে কথাটা আমি বললাম, এই কথাটাকে বলা হয় চাহিদা সূত্র বা ল অফ ডিমান্ড। কি বলে? চাহিদা সূত্র বা ল অফ ডিমান্ড। ল অফ ডিমান্ড কি লিখে নিতে হবে, চাহিদা সূত্রটা কি লিখে নে। দ্রব্যের দাম ছাড়া অন্যান্য চাহিদা নির্ধারকগুলি অপরিবর্তিত থাকলে, দ্রব্যের দাম ছাড়া অন্যান্য চাহিদা নির্ধারকগুলি অপরিবর্তিত থাকলে বা থাকা অবস্থায়, থাকলে না লিখে অপরিবর্তিত থাকা অবস্থায় দ্রব্যের দাম বাড়লে সেই দ্রব্যের চাহিদা কমবে, দ্রব্যের দাম বাড়লে সেই দ্রব্যের চাহিদা কমে এবং দ্রব্যের দাম কমলে সেই দ্রব্যের চাহিদা বাড়ে। চাহিদা বাড়ে, ঠিক আছে? বোঝা গেল? বুঝে গেছে? লেখা হয়েছে? তাহলে এই যে বিপরীতমুখী সম্পর্কের কথা আমি বললাম, এই বিপরীতমুখী সম্পর্কটাকে যদি গণিতের ভাষায় প্রকাশ করতে হয়, তাহলে লিখব dx = ফাংশন অফ px, তারপরে একটা কমা দিয়ে b প্রাইম লেস দ্যান 0। b মাথায় একটা দাগ দিলাম, এটার মানে হচ্ছে d প্রাইম। এটার আসল মানে কি সেটা আমি তোদেরকে বোঝাতে পারবো না, কেন তোরা ক্যালকুলাসটা শিখিস, ঠিক আছে?
প্রকাশ করতে হয় তাহলে সেটা হচ্ছে v প্রাইম লেস দ্যান 0। তাহলে তোদেরকে যদি প্রশ্ন দেয় চাহিদা সূত্রটি বিবৃত করো, কি লিখবো আমি? অন্যান্য চাহিদা নির্ধারকগুলি অপরিবর্তিত থাকা অবস্থায় দ্রব্যের দাম বাড়লে সেই দ্রব্যের চাহিদা কমে এবং দ্রব্যের দাম কমলে সেই দ্রব্যের চাহিদা বাড়ে। তলায় লিখবি অর্থাৎ dx is equal to d function of px, d prime less than 0। এটা লিখলে পুরো চাহিদা সূত্রটা বলা হলো। তো প্রায় প্রশ্ন থাকে। ঠিক আছে, বোঝা গেল? এবার তাহলে এই যে কার্ভটা আমি এঁকেছি, এই যে রেখাটা আমি এঁকেছি, এই রেখাটা কিছুই নয়, এই যে সম্পর্কটা, এই যে চাহিদা সূত্রটা, সেই চাহিদা সূত্রটারই জ্যামিতিক চিত্ররূপ। সেই চাহিদা সূত্রটাকে যদি আমি ছবির মাধ্যমে, ডায়াগ্রামের মাধ্যমে যদি দেখাই তাহলে এরকম ঋণাত্মক ঢালযুক্ত রেখা পাওয়া যাবে। এই যে রেখাটা, এই রেখাটার নাম হচ্ছে চাহিদা রেখা। অর্থাৎ চাহিদা রেখা কি জিনিস? চাহিদা রেখা হচ্ছে দ্রব্যের দাম এবং সেই দ্রব্যের চাহিদার মধ্যে সম্পর্ক নির্দেশকারী রেখা। যখন ধরে নেওয়া হয়েছে অন্যান্য চাহিদার যে নির্ধারকগুলো আছে সেগুলোর কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে, এবং সেই রেখাটা একটা ঋণাত্মক ঢালযুক্ত রেখা পাওয়া যায়। ক্লিয়ার? পরিষ্কার বোঝা গেছে ব্যাপারটা? ঠিক আছে তো? বেশ, তাহলে এইটা আমি একটা পেলাম আমাদের চাহিদা রেখা কি জিনিস, আমি পেলাম চাহিদা তালিকা কি জিনিস, আমি পেলাম তার আগে পড়ালাম যে চাহিদা সূত্র বলতে কি বোঝায়, তারও আগে আমি পড়ালাম যে চাহিদা অপেক্ষক জিনিসটা কি। তাহলে আমি পড়ালাম কি কি পড়ালাম পরপর। প্রথমে আমি পড়িয়েছি চাহিদার সংজ্ঞা, প্রথমে পড়েছি চাহিদার সংজ্ঞা, তারপরে পড়েছি চাহিদা নির্ধারণকারী বিষয়, তাই তারপরে আমি পড়েছি কি চাহিদা অপেক্ষক, তারপরে পড়লাম কি চাহিদা সূত্র, তারপরে চাহিদা সূত্র, তারপরে আমি পড়লাম চাহিদা রেখা। ঠিক আছে, তাহলে যদি আমি একটা এখন প্রশ্ন দিই, ধরা যাক একটা প্রশ্ন দিচ্ছি, চাহিদা কাকে বলে? চাহিদা কাকে বলে বা কোনো দ্রব্যের চাহিদা বলতে কি বোঝায়, এরকম ধরনের প্রশ্ন। হ্যাঁ, ঠিক আছে। চাহিদার নির্ধারণকারী বিষয়, কোনো দ্রব্যের চাহিদা নির্ধারণকারী বিষয়গুলো কি কি? চাহিদা নির্ধারণকারী বিষয়গুলো কি কি? চাহিদা সূত্রটি বিবৃত করো। এবং চাহিদা রেখা এঁকে অঙ্কন করে দেখাও। চাহিদা সূত্রটি বিবৃত করো এবং চাহিদা রেখা অঙ্কন করে দেখাও, এঁকে দেখাও। সবকটা প্রশ্ন লিখতে পারবি ঝপঝপ করে, পারবি তো? এটা কিন্তু বাড়ি থেকে করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? বুঝতে অসুবিধা হয়েছে কোনো জায়গায়? কোনো জায়গায় বুঝতে অসুবিধা? ভালো করে একবার চোখ বলা, চোখগুলি আমাকে বল, অসুবিধা না থাকলে আমি সামনের দিকে বল। চাহিদা রেখা সব মুছে দিচ্ছি। আমি কি বললাম? চাহিদা অপেক্ষক,
দাম এবং দ্রব্যের চাহিদা এদের মধ্যে একটা বিপরীতমুখী সম্পর্ক আছে, রাইট? তাহলে সেই বিপরীতমুখী সম্পর্কটাকে এবার আমি গ্রাফের মাধ্যমে চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, ধরো যাক দাম যখন এইখানে আছে, ঠিক আছে, ধরো যাক চাহিদা হচ্ছে ওই দ্রব্যের চাহিদা হচ্ছে, তাহলে আমি এই বিন্দুটা দিলাম, দামটা একটু কমলো, চাহিদা সূত্র অনুযায়ী দাম কমলে চাহিদা বাড়বে, বাড়লো, আর একটু কমলো, চাহিদা আরো বাড়লো, আরো কমলো, চাহিদা আরো বাড়লো, তাই তো? তাহলে এই যে বিন্দুগুলো পেলাম, এই বিন্দুগুলোকে যদি একটা রেখা দিয়ে যোগ করি, সেই রেখাটা কিরকম রেখা? একটা ঋণাত্মক ঢালযুক্ত রেখা। তাহলে এই যে রেখাটা সেটা হচ্ছে একটা ঋণাত্মক ঢালযুক্ত রেখা এবং সেটা কি করছে? দ্রব্যের দাম এবং দ্রব্যের চাহিদার মধ্যে যে সম্পর্কটা আছে, বিপরীতমুখী সম্পর্কটা, তাকে নির্ধারণ করছে। হয়েছে? মানে এটা আসলে কিছুই নয়, ওই যে চাহিদার সূত্রটা বলেছি, সেই চাহিদার সূত্রেরই জ্যামিতিক চিত্ররূপ। ঠিক আছে, এই রেখাটাই হচ্ছে ডিমান্ড কার্ভ। হলো? বুঝতে অসুবিধে? ফাইন, বুঝি? বেশ, সুন্দর করে চাহিদা রেখাটা দ্রব্যের দাম, দ্রব্যের চাহিদা, ধরা যাক দ্রব্যেরটা হচ্ছে চাহিদা রেখা, ডিডি নাম দিলাম। ঠিক আছে, এবার হয়েছে কি, যে ব্যক্তির চাহিদা রেখা আমি এঁকেছি, সুস্মিতার চাহিদা রেখা এঁকেছে, এই পেনটার ওপর যে পেনটার ওপর যে ওর চাহিদা, সেই চাহিদাটা এঁকেছি, চাহিদা রেখা এঁকেছি। তো পেনের দামের কোনো পরিবর্তন, হেলফের কিছু হয়নি, কিছু দামের কোনো পরিবর্তন হয়নি, অন্য দামের কোনো পরিবর্তন হয়নি, রুচি পছন্দের কোনো পরিবর্তন হয়নি, অন্য সামাজিক কারণগুলোর কোনো পরিবর্তন কিছু হয়নি। শুধুমাত্র যেটা হয়েছে, সুস্মিতার ইনকাম বেড়ে গেছে। ঠিক আছে, ও আগে মাসে 50,000 টাকা রোজগার করতো, ঠিক আছে, এখন ও 10,000 টাকা আরো ইনকাম বেড়ে গেছে, বা আরো 20,000 টাকা বেড়ে গেছে, 70,000 টাকা ইনকাম। ঠিক আছে, তাহলে একই দামে সুস্মিতার চাহিদাটা কি হবে? বাড়বে না করবে? আবার বলি, ভালো করে বলো, কি হবে? জোরে বল, আমি শুনতে পাচ্ছি। বাড়বে। কি হবে? সুস্মিতার চাহিদাটা মানে বেড়ে যাবে। তো দামের তো পরিবর্তন হবে না। তাহলে এখন আগে এই দামে, ধরা যাক এই দামে চাহিদা ছিল এইখানে, ধরা যাক এখানে আমি নাম দিচ্ছি, ঠিক আছে, এইখানে ছিল। এখন একই দামে চাহিদাটা বেড়ে এখানে আসবে, আর তো কিছু হবে না। একই রকম ভাবে এই দামটাতে চাহিদা যা ছিল বেড়ে এখানে আসবে, এরকম কিছু একটা হবে, তাই তো? তাহলে এই চাহিদা রেখাটা আর সুস্মিতার চাহিদা রেখা থাকবে। কি হবে? সুস্মিতার নতুন চাহিদা রেখাটা এখানে চলে আসবে। ধরা যাক এই চাহিদা রেখাটার নাম দিলাম বিন্দু। তাহলে কি হলো? সুস্মিতার চাহিদা রেখাটা কোন দিকে সরলো? ডান দিকে সরে গেল, বাইরের দিকে সরে গেল। কখন সরলো? কখন সরলো? ওর ইনকামটা যখন বেড়ে গেল। ইনকামটা যখন বেড়ে গেল, তাই তো? আচ্ছা, ইনকামও বাড়লো, ধর সুস্মিতা হঠাৎ করে এই যে পেনটার কথা বলছিলাম, সেই পেনটাকে ওর খুব লিখতে গিয়ে খুব ভালো লেগে গেল। ও বলে যাই দাম হোক আমি পেনটাকে বেশি বেশি করে কিনি। তাহলে ওই একই জিনিস হবে, একই দাম। তার মানে কি হচ্ছে?
হচ্ছে জেনারেল নিয়মটা কি, দ্রব্যের দাম যদি একই থাকে এবং অন্যান্য চাহিদা নির্ধারকগুলোর মধ্যে যে কোনো একটার যদি পরিবর্তন হয়, তাহলে চাহিদা রেখাটা স্থান পরিবর্তন করে। তখন ওই পরিবর্তনটাকে আর আগের চাহিদা রেখার উপর ধরা যাবে না, চাহিদা রেখাটা স্থান পরিবর্তন করবে, রাইট? কোন দিকে স্থান পরিবর্তন করবে? যদি দেখা যায় যে যে পরিবর্তনটা ঘটেছে তার ফলে চাহিদা বাড়ছে, তাহলে ওদিকে করবে। এবার যদি সুস্মিতার ইনকাম কমে যেত, তাহলে কোন দিকে করতো? তাহলে এখানে চলে আসতো, তাই তো? ধরা যাক D3 তে চলে আসতো, এদিকেও আসতে পারে, ঠিক আছে? তাহলে জেনারেল নিয়মটা কি বলবো? যদি চাহিদা নির্ধারক বিষয়গুলোর মধ্যে দাম ছাড়া অন্য নির্ধারক বিষয়গুলোর মধ্যে যে কোনো একটার পরিবর্তন ঘটে এবং সেই পরিবর্তনটার ফলে যদি দেখা যায় যে চাহিদা, ওই ব্যক্তির চাহিদা বাড়ছে, তাহলে চাহিদা রেখার ডান দিকে স্থান পরিবর্তন করবে, আর যদি কমে তাহলে ঠিক আছে? তাহলে এটা হচ্ছে চাহিদা রেখার স্থান পরিবর্তন। চাহিদা রেখা স্থানভাবে স্থান পরিবর্তন করবে, ঠিক আছে? এবং কেন করে এইটা জরুরি, কেন স্থান পরিবর্তন করে এই বিষয়টা কিন্তু জানাটা জরুরি, ঠিক আছে? তাহলে আমি চারটে বিষয় আসবে, চারটে মানে প্রথম থেকে যদি বলি, 1 চাহিদার সংজ্ঞা, 2 চাহিদা নির্ধারককারী বিষয়, 3 চাহিদা সূত্র, চাহিদা সূত্র, চাহিদা অপেক্ষক, না তার আগে চাহিদা অপেক্ষক, তারপর সূত্র, চাহিদা অপেক্ষক, চাহিদা সূত্র, চাহিদা চাহিদা রেখা, চাহিদা রেখা স্থান পরিবর্তন। মোট 5টা বিষয় আমি কিন্তু পড়াবো, ঠিক আছে? বই থেকে পড়বি, ওটা ব্যাপারটাকে সুন্দর করে বই থেকে পড়বি, ঠিক আছে? বই থেকে পড়ার পরে এই প্রশ্নের উত্তরটা লিখে আনবি, লিখে এনে পরের দিন আমাকে দেখাবি। যদি কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকে, বইটা পড়ার পরে হতে পারে যে এই জায়গাটা স্যার বুঝতে পারছি না, ঠিক আছে? তাহলে সেই প্রশ্নটা তারপরের দিন আমাকে করবি, আমি সেই প্রশ্নের উত্তর দিতে সুবিধা হবে। আর যদি তোদের কোনো কোয়ারি না থাকে, ভিডিওটা বারবার দেখবি, ঠিক আছে? যদি কোনো কোয়ারি না থাকে তাহলে আমরা পরের দিনকে অন্য একটা চ্যাপ্টারে দেখব, ঠিক আছে? এগুলো খুব ইন্ট্রোডাক্টরি, মানে ভীষণ একদম প্রথম দিকের প্রাথমিক স্তরের আলোচনা, সেই জন্য যতটা পারছি সহজ করে বোঝানোর চেষ্টা করছি। আর তোরা যেহেতু ইকোনমিক্স একদম প্রথম করছিস, আগে তো কোনোদিন পড়িসনি, সেই জন্য চেষ্টা করছি সহজ করে বোঝানো। বুঝতে না পারলেই জিজ্ঞাসা করবি যে স্যার এই জায়গাটা বুঝতে পারছি না, ঠিক আছে?